হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ নিয়ে। শুরুতেই আমরা চলে যাচ্ছি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। সেখানে একটি প্রোগ্রাম ইনিশিয়েট করা আছে। আমরা এখানে একটি ছোট প্রোগ্রাম লিখি, তারপরে আমরা ডিটেলস আলোচনা চলে যাচ্ছি। আমি বললাম যে ইন্টিজার এজ ইকুয়াল টু 5 একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং আমি বললাম ইন্টিজার বি ইজ ইকুয়াল টু আরেকটা ভেরিয়েবল যার মানটা হচ্ছে এ এর সমান। তো আমরা এখানে কি দেখতে পারবো? এখানে দেখতে পারবো বি এর ভ্যালুটা হচ্ছে এর মানের সমান। এর মান কত ছিল আমাদের? এর মান ছিল 5। সো ইন দিস কেস এই লাইনের ভিতরে আমাদের বি এর মানটা হবে কত? 5। আচ্ছা, এখন যদি আমরা কোনোভাবে এই বিটাকে পরিবর্তন করে 10 করে দিই, তাহলে কি হবে? তাহলে বি এর মানটা শুধুমাত্র 10 থাকবে। এর মানে কি কোনো পরিবর্তন আসবে? না, এর মানে পরিবর্তন আসবে না। তো আমরা এটা চলো দেখে ফেলি একবার। আমরা যদি কনসোলে একটা রাইট লাইন করি যে $, কমা এ ইজ ইকুয়াল এর মান এবং বি ইজ ইকুয়াল বি এর মান। আমরা যদি প্রোগ্রামটাকে রান করাই, তখন কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো যে এর মান হচ্ছে 5 এবং বি এর মান যখন পরিবর্তন করেছি তার পরবর্তীতে এর মান হচ্ছে 5, এবং যখন আমরা বি এর মানটাকে চেঞ্জ করে 10 করে দিয়েছি, তখন বি এর মানটা আপডেটের যে ভ্যালুটা ছিল 10 সেটা 10 হয়ে গিয়েছে, কিন্তু এর মানে কোনো পরিবর্তন ঘটে নাই। ওকে, ফাইন, যেটা নর্মাল বিহেভিয়ার আমরা সবাই জানি। তো এই ক্ষেত্রে আমাদের আরও একটি কেস রয়েছে। ধরো আমরা একটি ক্লাস ডিক্লেয়ার করলাম, নাম হচ্ছে লেটস সে একটা পাবলিক ক্লাস ডিক্লেয়ার করলাম, নাম হচ্ছে পার্সন। তো এই পার্সন ক্লাসের ভিতরে সাপোজ আমি একটি পাবলিক স্ট্রিং নেম, আমি একটি প্রপার্টি অ্যাড করলাম যার নাম হচ্ছে নেম, এবং সেটা কোন ধরনের টাইপের? স্ট্রিং টাইপের। ওকে, আমি যদি এখন এইখানে এই পার্সন ক্লাসের একটি ইনস্ট্যান্স তৈরি করে নিই। লেটস সে আমি বললাম পার্সন p1 ইজ ইকুয়াল টু নিউ পার্সন। ওকে, ভালো কথা, আমাদের এই পার্সনের একটি ইনস্ট্যান্স তৈরি হলো যার নাম হচ্ছে p1। এবার যদি আমি এখানে p1 এর ভ্যালুটাকে, যে নেমটা আছে এই নেমটাকে আমি অ্যাসাইন করে দিলাম যে লেটস সে নাইম। ফাইন, এখন যদি আমি আরও একটি ইনস্ট্যান্স তৈরি করি পার্সন p2 নামে, এবার এই p2 এর নাম বলে দিলাম হচ্ছে p1 এর ভ্যালুর সমান। তো আমাদের আগের p1 কি ছিল? পার্সনের একটা ইনস্ট্যান্স ছিল, এবং তার ভিতরে যে নেম প্রপার্টিটা রয়েছে সেই প্রপার্টির ভ্যালুটা কত হচ্ছে? নাইম। সো এই p1 এর নেম হচ্ছে কত? নেম হচ্ছে কি? নাইম। তো যখন পরবর্তীতে আমি আরেকটি p2 নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যা টাইপ হচ্ছে পার্সন, এবং এর ভ্যালুটা বসিয়ে দিলাম হচ্ছে p1 এর সমান, তার মানে এই p2 এর ভিতরে রয়েছে আমার নেম যার নাম হচ্ছে নাইম। এখন যদি আমি কোনো কারণে চেঞ্জ করে দিই যে এই p2 ডট নেম ইজ ইকুয়াল টু হিমেল, তখন কি হবে? চলো আমরা সেটা কনসোলে একটু রাইট করে দেখি। কনসোল ডট রাইট লাইন যে p1 ডট নেম p1 ডট নেম, আর এখানে লিখলাম আমি সাপোজ p2 ডট নেম। আমি যদি এখানে প্রিন্ট করি p2 ডট নেম, আমি যদি এটাকে রান করি, এখন এটাকে আমি আপাতত কমেন্ট করে দিচ্ছি এই অংশটুকুকে। এই অংশটুকু কমেন্ট করে দিলাম। এখন যে অংশটুকু দেখা যাচ্ছে সেটা কি হচ্ছে?
যে P1 একটি ইনস্ট্যান্স তৈরি হয়েছে পার্সনের এবং তার নাম হচ্ছে নাইম। তার পরবর্তীতে এই P1টাকে কপি করে আমি কোথায় রেখেছি P2-তে, এবং এই P2 এর নামটাকে পরিবর্তন করে আমরা কি রেখেছি হিমেল। তো এই ক্ষেত্রে কী হওয়া উচিত, P1 এর নাম হচ্ছে নাইম এবং P2 এর নাম হচ্ছে হিমেল। তো আমরা এই দুটো লাইনে এখানে এই দুটো ভেরিয়েবলের ভ্যালুই আমরা এই লাইনে প্রিন্ট করতে চাচ্ছি। তো আমরা প্রিন্ট করে দেখি যে আসলে এখানে কি দেখা যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের কনসোল। সেই কনসোলে দেখতে পাচ্ছি আমরা যে P1 এর যে নামটা, যেটা আমরা বলেছিলাম কি হওয়া উচিত, নাইম হওয়া উচিত এইখানে, এবং P2 এর নামটা কি হওয়া উচিত, হিমেল হওয়া উচিত। কিন্তু আমরা দেখলাম পুরো বিপরীত একটা ধর্ম। কী ধর্ম? যখন আমরা এখানে P2 এর ভ্যালুটাকে আমরা পরিবর্তন করে কি রেখেছি, হিমেল রেখেছি, ঠিক সেই সাথে P1 এর নামটা নাইমের বদলে কি হয়ে গিয়েছে, হিমেল হয়ে গেছে। সো এখানে একটি মিসম্যাচ দেখা যাচ্ছে। কীরকম মিসম্যাচ? আমরা চেঞ্জ করলাম হচ্ছে P2 এর নাম, P2 এর নেম ভেরিয়েবলটাকে বা প্রপার্টিটাকে, কিন্তু সেটা চেঞ্জ করে ফেলছে বা ওভাররাইট করে ফেলছে কোথায়, P1 এর ইনস্ট্যান্সের প্রপার্টিটাকে। এই যে একটা বিহেভিয়ার ভেরিয়েবলের, এই ভেরিয়েবলের বিহেভিয়ারকে আমরা ডিপেন্ড করে বলতে পারি দুই ধরনের। একটি হচ্ছে ভ্যালু টাইপ, আর একটি হচ্ছে রেফারেন্স টাইপ। আগের যে অংশটা আমরা উদাহরণ দেখেছিলাম, যখন বি নামক ভেরিয়েবলটির ভ্যালু চেঞ্জ হওয়ার পরবর্তীতেও এর কোনো ইম্প্যাক্ট পড়ে নাই, এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ভ্যালু টাইপ। এবং যখন দেখলাম যে একটি ইনস্ট্যান্সকে পরিবর্তন করার, একটা ইনস্ট্যান্সের কোনো একটা প্রপার্টিকে পরিবর্তন করার ফলে অন্য প্রিভিয়াস আরেকটি ইনস্ট্যান্সের উপর প্রভাব পড়ে যাচ্ছে, এই ধরনের ভেরিয়েবলগুলোকে আমরা বলতেছি হচ্ছে রেফারেন্স টাইপ। তো এই রেফারেন্স টাইপ এবং ভেরিয়েবল টাইপ দুটি টাইপ বুঝতে গেলে বোঝার আগে আমাদেরকে আরেকটু ভালো করে মানে একটি বিষয় বুঝতে হবে। সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচারের দুটি দুটি নাম আমরা তো সবাই জানি। সেটা হচ্ছে, প্রথমটি হচ্ছে স্ট্যাক এবং দ্বিতীয়টি হচ্ছে হিপ। আমরা স্ট্যাক ডাটা স্ট্রাকচার সম্পর্কে জানি যে স্ট্যাকে কি হয়, যখন স্ট্যাকের ভিতরে ডাটা ইনিশিয়েট করা হয়, সর্বপ্রথম যে ডাটাটি রাখা হয় সেটি সবার নিচে থাকে, এবং তার পরবর্তীতে যে ডাটাটি ইনসার্ট করা হবে বা পুশ করা হবে সেটি তার উপরে থাকবে, যেটা স্তূপ আকারে থাকে সাধারণত, এবং তার পরবর্তীতে যে ডাটাটা ইনসার্ট করা হবে সেটি সবার উপরে থাকবে। অর্থাৎ এখানে ফলো করা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। সর্বশেষ যে ডাটাটি ইনসার্ট করা হয়েছিল সেই ডাটাটি পরবর্তীতে যখন পপ করা হবে বা পিক তুলে নেওয়া হবে, সর্বপ্রথম স্ট্যাকের সবার উপরের যে ডাটাটা ছিল সেটি রিলিজ হবে। এবং আমরা সেটা জানি যে যখন সেটাকে ইনসার্ট করি তখন আমরা এটাকে পুশ বলি, এবং যেটা যখন আমরা সেখান থেকে ডাটাকে রিড করি তখন সেটাকে আমরা পপ বলি। এবং প্রত্যেকটি প্রক্রিয়া শেষে একটি ডাটা স্ট্যাক থেকে যখন চলে যাবে সেটি একদম রিমুভ হয়ে যাবে। এবং হিপে কি হয়, হিপ হচ্ছে এমন একটি হায়ারার্কিক্যাল ডাটা স্ট্রাকচার যেখানে মূলত বিভিন্ন ধরনের ডাটা থাকতে পারে। কীরকম? সেখানে থাকতে পারে হচ্ছে একটি হিপের ভিতরে থাকতে পারে একটি স্ট্যাক, একটি হিপের ভিতরে থাকতে পারে অন্য আরেকটি হিপ, একটি হিপের ভিতরে থাকতে পারে হচ্ছে অন্য আরেকটি হিপ, এবং সেই হিপের ভিতরে আবার কোনো একটি স্ট্যাক থাকতে পারে। সো এই ধরনের ডাটা স্ট্রাকচার হায়ারার্কিক্যালি থাকে এবং সেটাকে র্যান্ডমলি যে কোনো ভ্যালুকে ইনসার্ট এবং রিড করা যায়। সো ওই ক্ষেত্রে কিন্তু স্ট্যাকের ক্ষেত্রে কী হচ্ছিল, যে একটি মাত্র ডাটা ইনজেক্ট পুশ হচ্ছিল, এবং যখন ডাটা মানে পপ হচ্ছিল সবার উপর থেকে ডাটাটা পপ হচ্ছিল। আর পক্ষান্তরে হিপের ভিতরে কি হচ্ছে, সেখানে র্যান্ডমলি আমরা ডাটা ইনসার্ট এবং আপডেট করতে পারতেছি। আচ্ছা, এই দুটো ধর্ম আমাদের ডাটা স্ট্রাকচার ধারণা আছে, যে স্ট্যাক এবং হিপে। তো এখন যখন আমরা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যখন রান টাইমে আমাদের এই ভেরিয়েবলগুলো স্টোর হচ্ছিল, আমি বলেছিলাম রান টাইমে প্রোগ্রামগুলো রান হওয়ার জন্য সাধারণত দুইভাবে সেই রান টাইমে ডাটাগুলো স্টোর হতে পারে। এক হচ্ছে স্ট্যাকের থ্রোতে, আরেকটা হচ্ছে হিপের থ্রোতে। তো এখন যখন
এই ইন্টিজার বি ইকুয়াল টু এ এই ভেরিয়েবলগুলো সেট করা হলো, তখন হলো কি স্ট্যাকের থ্রুতে ডাটাগুলো স্টোর করা হলো। কিভাবে? লেটস সে আমার প্রোগ্রাম এখানে বলা হচ্ছে এ ইজ ইকুয়াল টু 5, বি ইজ ইকুয়াল টু 10। আমি যদি এখানে রাখি যে এ ইজ ইকুয়াল টু 5, যখন আমার প্রোগ্রাম এ ইজ ইকুয়াল 5 রিড করতেছে রান টাইমে, তখন এই সর্বপ্রথম স্ট্যাকের যে প্রথম এলিমেন্টটি ছিল সেখানে লিখলো এ ইজ ইকুয়াল 5, এবং তার পরবর্তীতে যখন আমি এখানে লিখছি বি ইজ ইকুয়াল টু এ, তার মানে বি এর মান হচ্ছে এর মানের সমান, বি এর মান হচ্ছে এর মানের সমান, এবং এর মান কত ছিল 5, দ্যাটস মিন বি ইজ ইকুয়াল 5। ফাইন, যখন আমরা এই বি এর মান আবার 10 রাখছি, বি ইজ ইকুয়াল 10, সর্বশেষ ভ্যালু বি ইজ ইকুয়াল 10, এবং সেটা রিড করে নিল হচ্ছে বি ইজ ইকুয়াল 10। সো যখন আমাদের পুরো মেথডটি কল করা শেষ হওয়ার সময় আমরা দেখব কি হচ্ছে। শেষ হওয়ার সময় সর্বপ্রথম যে ভ্যালুটি ছিল বি ইজ ইকুয়াল 10 সেটি আগে রিলিজ হবে বা পপ হবে, বি ইজ ইকুয়াল 10, এবং তার পরবর্তীতে বি ইজ ইকুয়াল 5, তার পরবর্তীতে ইজ ইকুয়াল 5 স্ট্যাকের ধর্ম অনুসারে রিমুভ হয়ে যাবে। ফাইন, বাট যখন আমরা এই ক্লাস যেগুলোকে আমরা বলতেছিলাম হচ্ছে রেফারেন্স টাইপ, এই রেফারেন্স টাইপের ভ্যালুগুলো অবজেক্টগুলো যখন রান টাইমে ডাটাগুলো স্টোর হবে, তখন তারা কি ইউজ করবে বলেছিলাম? তারা হচ্ছে হিপ ইউজ করবে, এবং হিপের সাথে সাথে কিন্তু তারা রান টাইমে স্ট্যাকও ইউজ করে থাকে। কিভাবে? চলো আমরা দেখি। লেটস সে আমরা এই প্রোগ্রামটুকু দেখব। যখন আমরা এই প্রোগ্রামটুকু দেখব, তখন সেখানে কি লিখেছে যে পার্সন p1 ইজ ইকুয়াল টু নিউ পার্সন। আচ্ছা, তার মানে p1 এর জন্য সে একটি ভেরিয়েবল ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিল। সো এই p1 এর জন্য এই স্ট্যাকের ভিতরে একটি সে ইনসার্ট করে নিল, যে লিখলো যে p1। ওকে, যখন আমরা এটা আসতেছি একটু পর, যখন সে পরবর্তীতে আবার যখন p2 ডিক্লেয়ার করবে, তখন তার ক্ষেত্রে কি হবে? আরও একটা মাঝখানে একটু ইচ্ছা করে গ্যাপ রেখেছি বোঝানোর জন্য, যে পরবর্তীতে সে p2 নামে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করবে। ফাইন, যখন আমরা বলছিলাম যে স্ট্যাকের ভিতরে সে তার ক্লাসের এই যে ক্লাসটি আছে পার্সন, তার প্রথম যে ইনস্ট্যান্সটা আছে সেটা সে কোথায় স্টোর করেছে? স্ট্যাকের ভিতরে সে স্টোর করেছে, এবং এই ধরনের ক্লাস বা অবজেক্ট টাইপের যে ধরনের বা রেফারেন্স টাইপের যে ধরনের ডাটা ভেরিয়েবলগুলো আছে, সেই ভেরিয়েবলগুলো সাধারণত দুটি জিনিস থাকে। একটি হচ্ছে তার ভ্যালু, আর একটি হচ্ছে তার মেমোরি অ্যাড্রেস বা রেফারেন্স, যেটাকে আমরা বলতেছি। আর পক্ষান্তরে ভ্যালু টাইপের যে ডাটাগুলো আছে সেগুলোর ভ্যালু সরাসরি তার মেমোরি অ্যাড্রেসে অ্যাসাইন করা থাকে। পক্ষান্তরে রেফারেন্স টাইপ যে ভেরিয়েবলগুলো আছে সেখানে দুটো অংশ থাকে। কি কি বলছি? একটি হচ্ছে তার ভ্যালু, আরেকটি হচ্ছে তার মেমোরি অ্যাড্রেস। সো যখন সে p1 পার্সনটি ইনিশিয়েট করেছে, সে এটার জন্য একটি স্ট্যাকের ভিতরে একটি ইনস্ট্যান্স বা ভ্যালু রেখে দিল। সে ভ্যালু রাখে নাই, সে আসলে রেখেছে হচ্ছে সেই ভ্যালুটার যেই ধরনের ভেরিয়েবল ইউজ করছে তার অ্যাড্রেস। আচ্ছা, তো এই অ্যাড্রেসটা যখন ক্রিয়েট করা হচ্ছে নিউ পার্সন হিসেবে, এই নিউ পার্সনের জন্য সে একটি হিপের ভিতরে তার ডাটাটা রেখে দিল। এই হিপের ভিতরে কি আছে? আরও দেখা যাচ্ছে যে এখানে আরও একাধিক পার্সন ডট নেম, তার মানে হচ্ছে এটার ভিতরে আরও একটি স্ট্যাক থাকতে পারে। এখানে একটি নয়, আরও একাধিক থাকার সুযোগ রয়েছে। ওকে, তো যখন সে হিপের ভিতরে ভ্যালুটা রেখেছে, তখন এইটার যে অ্যাড্রেসটা আছে সে জাস্ট ওই অ্যাড্রেসটা কপি করে নিয়ে রেখে দিয়েছে হচ্ছে তার স্ট্যাকের ভিতরে। ওকে ফাইন, যখন এই p1 ডট নেম
ইকুয়াল টু নাইম অ্যাসাইন করা হচ্ছে, তখন আলটিমেটলি সেটা অ্যাসাইন করা হচ্ছে কোথায়, সেই হিপের ভিতরে যে পার্সনের ইনস্ট্যান্সটা ছিল সেই হিপের ভিতরে সেটা সেট করা হচ্ছে। ওকে, যখন এইখানে পার্সন P2 অ্যাসাইন করা হলো, এইটা আলটিমেটলি এই হিপের ভিতরে নতুন কোনো হিপের এলিমেন্টকে পয়েন্ট করবে না, বরং এইটি P1 এর যে রেফারেন্সটা আছে বা অ্যাড্রেসটা রয়েছে সে ওইটাকে পয়েন্ট করবে। তার মানে কি, তার মানে হচ্ছে এই P2টা আলটিমেটলি এই P1 যেখানে অ্যাসাইন করা ছিল, P1 যেখানে অ্যাসাইন করা ছিল ঠিক ওই মেমোরি অ্যাড্রেসটা P2তে রয়েছে। এখন যখন সে P2 এর নামটাকে চেঞ্জ করে হিমেল করে দিয়েছে, সেই চেঞ্জটা আলটিমেটলি কোথায় এসে অ্যাটাক করেছে, এই হিমেল নামটা এসে আলটিমেটলি এই যে আমরা হিপের ভিতরে ঘরগুলো দেখতে পাচ্ছি সেখানে মাল্টিপল স্টেক বা হচ্ছে মাল্টিপল এলিমেন্ট থাকতে পারে, সে ওইখানে দেখতে পাচ্ছি যে যখন এইখানে আইসা চেঞ্জ হচ্ছে তখন এটার প্রভাবটা একই সাথে P2তে 1-এ পড়েছে এবং P2তেও পড়েছে। তো অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পেলাম যে যখন এই P2 এর নামটা চেঞ্জ হচ্ছে, সেই সাথে P1 কাকে পয়েন্ট করেছিল, P2 কাকে পয়েন্ট করেছিল, P1কে। এই P1 এর ভ্যালু এবং P2 এর ভ্যালু দুটো একই মেমোরি অ্যাড্রেসে থাকার কারণে যখন সেটা আপডেট করছে তখন একই জিনিস আপডেট করছে। ঠিক আছে, ধরো তোমাদের একটা বাসা আছে, তোমার বাসার ভিতর তোমার দুই ভাই, এক ভাই এক স্কুলে গিয়ে পরিচয় করিয়ে দিল যে আমার বাসা হচ্ছে এটা, তোমার আরেক ভাই সেও বাসায় তার ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিল যে আমার বাসা হচ্ছে এটা। যখন ছোট ভাই এসে কোনো একটা এই বাসার ভিতরের কোনো একটি ওয়াল বা দেয়ালকে বা দরজাকে সে ভেঙে ফেললো, তখন কিন্তু আলটিমেটলি সেই প্রভাবটা ওই P2 যে বড় ভাইয়া ছিল তার বাসার ওপরও পড়ে গেল। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো আলটিমেটলি এই রেফারেন্সটা কি ইউজ করছে, সে একই সাথে স্ট্যাক ইউজ করছে তার মেমোরি অ্যাড্রেসটাকে রেফার করার আর অ্যাড্রেসটাকে ধারণ করার জন্য, আর তার ভিতরে যে এলিমেন্টগুলো বা টাইপ আলাদা আলাদা প্রপার্টি বা ভ্যালুগুলো আছে সেগুলো সে আলটিমেটলি কোথায় স্টোর করছে, হিপের ভিতরে স্টোর করছে। ঠিক আছে, ফাইন। যখন এইটা আবার আমাদের এই মেথডটুকু কল করা ডান বা ক্লিয়ার হয়, তখন কি হয়, একে একে সর্বপ্রথম এই ভ্যালুটা রিলিজ হয়ে যাবে, ফাইন। তার পরবর্তীতে এই ভ্যালুটা রিলিজ হয়ে যাবে, ফাইন। দেখো আমাদের স্ট্যাক কিন্তু মোটামুটি ফাঁকা, তাই না, স্ট্যাকটা মোটামুটি ফাঁকা, কিন্তু আলটিমেটলি তখন আমরা দেখব যে স্ট্যাকটা ফাঁকা কিন্তু আমাদের হিপের ভিতরে এখনও ডাটাগুলো রয়ে গেছে। হ্যাঁ, হিপের ভিতরে আসলে ডাটাগুলো থেকে যাবে, যদিও স্ট্যাক কী হয়ে গেছে, ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। এবং এই ধরনের এই হিপের ভিতরে যে ধরনের ডাটাগুলোকে স্টোর করা হয় সেগুলো অটোমেটিকলি মেথড কল হওয়ার শেষে অটোমেটিকলি রিলিজ হয়ে যায় না, বরং সেটা হিপে থেকে যায় এবং সেটা আমাদের যে রান টাইম রয়েছে সেটার গার্বেজ কালেক্টর নামে একটি টপিক রয়েছে, সেই গার্বেজ কালেক্টর কলের মাধ্যমে সেই হিপটাকে আলটিমেটলি আস্তে ধীরে এক সময় এই হিপগুলো ক্লিয়ার করা হয়ে থাকে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের রেফারেন্স টাইপের বিহাইন্ড দ্য সেন্স এবং হচ্ছে ভ্যালু টাইপের বিহাইন্ড দ্য সেন্স। তো আলটিমেটলি কী হচ্ছে, সো আমরা সামারিটা যদি দেখি আমরা দেখতে পারবো যে সাধারণত যে যদি সেটা হয় ভ্যালু টাইপ, ভেরিয়েবল, সে আলটিমেটলি সে ইউজ করে কি, সে ইউজ করে হচ্ছে স্ট্যাক, এবং সেটি কি করে, যখন ভ্যালু তার নিজের মেমোরিতে সরাসরি রাখে এবং কি হয় না, এক ভেরিয়েবলের জন্য অন্য ভেরিয়েবলে প্রভাব পড়বে না। ঠিক আছে, এটা হচ্ছে কোন ধরনের টাইপ, ভ্যালু টাইপ। ঠিক আছে, আচ্ছা আরেক ধরনের আমরা বলেছিলাম সেটা হচ্ছে রেফারেন্স টাইপ।
সো রেফারেন্স টাইপে হবে কি, রেফারেন্স টাইপ সাধারণত স্ট্যাক ইউজ করে কিসের জন্য, স্ট্যাক ইউজ করে তার অ্যাড্রেসটাকে ধারণ করার জন্য, এবং হিপ ইউজ করে তার ভ্যালুগুলোকে রাখার জন্য। ঠিক আছে, আচ্ছা। তো আলটিমেটলি হচ্ছে কি, এবং সেই কখন সেটা বুঝবো আমরা, যখন দেখব যে একটি একই অ্যাড্রেসের ভেরিয়েবল অন্য ভেরিয়েবলকে কী করতে পারি, প্রভাবিত করতে পারে। ঠিক আছে, আচ্ছা। এই ভ্যালু টাইপগুলো কোন ধরনের ডাটা টাইপ ইউজ করা হয়? সাধারণত যখন আমরা ইন্টিজার বা হচ্ছে ফ্লোট বা হচ্ছে বুল বা হচ্ছে স্ট্রাক্ট, এই ধরনের, বা আরও কয়েকটি রয়েছে যেমন ক্যারেক্টার, এনাম ইত্যাদি, এই ধরনের আমরা প্রিমিটিভ ডাটা টাইপ ইউজ করি, তখন সেটা আলটিমেটলি কী ধরনের ডাটা টাইপ হয়ে থাকে, ভ্যালু টাইপ হয়ে থাকে। এবং পক্ষান্তরে এই রেফারেন্স টাইপ হয়ে থাকে সাধারণত, যেমন হচ্ছে ক্লাস, তারপরে হচ্ছে অথবা এরে, অথবা হচ্ছে স্ট্রিং, অথবা ইন্টারফেস। এই ধরনের ডাটা টাইপগুলোকে আমরা বলতেছি হচ্ছে তাদের রেফারেন্স টাইপ। ঠিক আছে, আচ্ছা। তো এখন এইখানে আরেকটি ঘটনা রয়েছে, আরেক ধরনের বিশেষ ডাটা স্ট্রাকচার রয়েছে, ডাটা স্ট্রাকচার না অ্যাকচুয়ালি, এই রেফারেন্স টাইপ এবং ভ্যালু টাইপের হাইব্রিড কম্বিনেশন করা হয়েছে। আমরা যদি পড়ি যে হচ্ছে স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং, এটাকে বলা হয় হচ্ছে রেফারেন্স টাইপ। হ্যাঁ, কী ধরনের বলা হচ্ছে, রেফারেন্স টাইপ, বাট এটাকে বলা হচ্ছে ইমিউটেবল। ইমিউটেবল মানে হচ্ছে পরিবর্তন করা যাবে না। কীরকম, চলো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বোঝা যাবে। ওকে, আমরা যদি এইটাকে এবার একটু কমেন্ট করে দেই, এটাকে আমি একটু হাইড করে দিলাম। লেটস সে আমি বললাম, সরি, স্ট্রিং s1 is equal to 9, এবং আরেকটি s2 ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে s1। ফাইন, আমি যদি s2টাকে এবার রান করাই, তখন কি দেখব যে s2টা হচ্ছে কার মান, এই নাইমের মান। ফাইন, এখন যদি আমি এখানে s2টাকে তুলে দিই, বললাম যে নাম হচ্ছে হিমেল, তো এখন s1 কি হবে এবং s2 কি হবে? আমরা যদি এখানে দেখি যে ভ্যালু টাইপের বা রেফারেন্স টাইপ আমরা বলতেছিলাম যে হচ্ছে স্ট্রিং এক ধরনের রেফারেন্স টাইপ, তার মানে কি হওয়া উচিত, তার মানে হচ্ছে যখন আমরা s2কে হিমেল দ্বারা রিপ্লেস করেছি, তখন s1 এর ভ্যালুটাও নাইম অটোমেটিকলি রিপ্লেস হয়ে কি হয়ে যাওয়া উচিত, হিমেল হয়ে যাওয়া উচিত। তো আমরা দেখে ফেলি একটু যে আসলে কার ভ্যালু কত, তাই না? সো লিখলাম যে s1 is equal to s1, ওকে, এবং s2 is equal s2। সো যদি এটা আমরা এটাকে রান করাই, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে s1 এখনও নাইম রয়েছে এবং s2 কি রয়েছে, হিমেল রয়েছে। সো আমরা তো বলেছিলাম যে হচ্ছে সেটা কী ধরনের ডেটা টাইপ, আমরা বলেছিলাম যে স্ট্রিং হচ্ছে রেফারেন্স ডেটা টাইপ, তার মানে চেঞ্জ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু না, আলটিমেটলি
স্ট্রিং হচ্ছে এক ধরনের স্পেশাল রেফারেন্স টাইপ, যেটা যেটা কিনা পরিবর্তন করা যায় না, বরং যখন s2 নামে আরেকটি নতুন ভ্যালু অ্যাসাইন হচ্ছে তখন সে নতুন করে আরেকটি ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিয়েছে এবং সেটার ভিতরে নতুন একটি ভ্যালু বসিয়ে দিয়েছে, নাম হচ্ছে ইমেল, যার কারণে s2 এবং s1 সে ডিফারেন্টভাবে ভ্যালুগুলোকে বহন করছে। ওকে, এই ছিল আমাদের রেফারেন্স টাইপ এবং ভ্যালু টাইপ। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।